পেঁয়াজের মজুদ যথেষ্ট, 1 মাসের মধ্যে দাম স্বাভাবিক হবে। করোনায় জনগণের পাশে ছিল একমাত্র আওয়ামী লীগই, প্রধানমন্ত্রী। করোনায় আরও 21 জনের মৃত্যু, ফাইজারের টিকায় পার্শ্ব প্রতিক্রিয়া। রাজনৈতিক প্রভাব ও সিন্ডিকেটের বাধায় ইজিপি, বলছে টিআইবি। খিচুড়ি ব্যবস্থাপনা নিয়ে হইচইয়ের কিছু নেই, বলছেন প্রতিমন্ত্রী। এটি নিউজ দেখছেন, 6টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি মিহসাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। পেঁয়াজের মজুদ যথেষ্ট, এ কথা জানিয়ে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেছেন দাম স্বাভাবিক হয়ে আসবে 1 মাসের মধ্যেই। অন্যদিকে বাজারেও পেঁয়াজের সরবরাহ পর্যাপ্ত, আজ আর নতুন করে দাম বাড়েনি। ব্যবসায়ীরা জানান আগে টেন্ডার এবং এলসির আটকে থাকা পেঁয়াজও দেশে আসছে। আরও জানাচ্ছেন গোলাম কাদির রবু। নতুন করে বাড়েনি পেঁয়াজের ঝাঁঝ, বিক্রি হচ্ছে আগের দামেই। দেশি পেঁয়াজ 80 থেকে 90 আর বিদেশি 60 টাকা কেজিতে। ভালো আছে সরবরাহ ব্যবস্থাও, কোনো সংকটও নেই। আজকে কিনলাম 90 টাকা করে। সরবরাহ তো প্রচুর আছে, সরবরাহের কোনো কমতি দেখছি না। বাজারটা মোটামুটি নিয়ন্ত্রণে এসে গেছে আর কি, তেমন একটা দাম বাড়বো না আর কি, এরকমই থাকবো। আরও সুখবর দিচ্ছেন ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন স্থলবন্দরের ভারতের অংশে আটকে থাকা আগের 2000 মেট্রিক টন পেঁয়াজ ছাড় করতে যাচ্ছে ভারত। এর সাথে যোগ হবে আগের করা এলসির আরও 1 লাখ টন পেঁয়াজ। আমদানিকারকরা যেই পেঁয়াজগুলো এলসি করা ছিল, ওনারা বা ভারত সরকারের কাছে অনুরোধ করছে যে যেগুলো এলসি করা ছিল সেগুলো যেন তারা দেয়। সম্ভবত আমি এটা জানছি যে ওই পেঁয়াজগুলো ওনারা দেবে। তো হয়তো 2-1 দিনের ভিতরে ওই পেঁয়াজগুলো চলে আসবে। 2-1 দিনের ভিতরে চলে আসলে হয়তো বাজারটা কিছুটা স্বাভাবিক থাকবে, একটা নিয়ন্ত্রণে থাকবে। নতুন একটি সুসংবাদ আছে, আমাদের গত রবিবারে যে টেন্ডারগুলো হয়েছে সেই টেন্ডারের প্রেক্ষিতে হিলি স্থলবন্দরে আজকে আমাদের এক্সপোর্টার জানিয়েছে তারা রবিবারের টেন্ডারের পেঁয়াজগুলো আমাদের এক্সপোর্ট তারা করবে। এদিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী দাবি করছেন রপ্তানি বন্ধের সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। তবে পেঁয়াজের সংকট নেই দেশে। 1 মাসে আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করব, এই একটা মাস একটু সাশ্রয়ী হতে হবে। আমাদের যথেষ্ট পরিমাণ আছে, আমরা আমাদের পেঁয়াজ দিয়ে আমরা সাফিসিয়েন্ট এই কয় মাসের জন্য। আমরা যদি আনতে পারি তাহলে পরের মাসগুলো আমার কভার করতে। বাণিজ্যমন্ত্রী বলছেন পেঁয়াজ নিয়ে আতঙ্ক নয়, বরং পেঁয়াজ ব্যবহারে কিছুটা সাশ্রয়ী হওয়ার পরামর্শ তার। আর যদি বলেন তোমরা 10 কেজি কেন, 2 কেজির জায়গায় আমি দামের গ্যারান্টি দিতে পারবো না, একটুখানি সবাইকে সাশ্রয়ী করতে। সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী চাইলেন আগামী বছর পর্যন্ত পেঁয়াজ আমদানিতে 5% শুল্ক প্রত্যাহারের সুযোগ। অবশ্য আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রীও। সেটা ডেফিনেটলি কনসিডার করা হবে, এটা অবশ্যই বিবেচনা করা হবে, অতীতে করা হয়েছে, এখনো করা হবে। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা। দেশের করোনা পরিস্থিতির খবর জানাবো। করোনায় সারা দেশে আরও 21 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4823 জনে। করোনা পরিস্থিতি নিয়ে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ পর্যন্ত 17,70,106 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যাদের মধ্যে শনাক্ত হন 3,42,671 জন। গত 24 ঘন্টায় নতুন শনাক্ত 1,615 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,375 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 2,47,969 জন। আজান বিরতির পর আবারও ফিরে এলাম নিউজ আওয়ারে। করোনার কারণে দেশের অর্থনীতির অবস্থা যতটা খারাপ ভাবা হয়েছিল তা হয়নি, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের অর্থনীতির অবস্থা এখন বেশ ভালো। সকালে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সভায় এসব মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেছেন করোনার সময় একমাত্র আওয়ামী লীগকেই পাশে পেয়েছে মানুষ, অন্যরা শুধু মুখে মুখেই কথা বলেছে।
দল হিসেবে আমরা যদি অন্য দল করোনা পরিস্থিতির কারণে প্রায় ৯ মাস পর অনুষ্ঠিত হলো আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সভা। বুধবার সকালে গণভবনে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটা ফ্রেমওয়ার্ক, একটা ধারণাপত্র। শুরুর বক্তব্যে প্রধানমন্ত্রী বললেন, করোনার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন ঝুঁকি নিয়ে মানুষের পাশে থেকেছে, তখন অন্যরা শুধু মুখেই বড় বড় কথা বলেছে। রাজনৈতিক দল হিসেবে আমরা যদি অন্য দলগুলি দেখি, তারা হয়তো শুধু ওই লিপ সার্ভিস অর্থাৎ মুখে মুখে কথা বলেছে, কিন্তু প্রকৃত মানুষের কাছে যে মানুষকে সাহায্য করা, সেটা কিন্তু আমরা অন্য দল বা অন্য সংস্থা অনেকেই আমরা দেখেছি তাদের উপস্থিতিটা ওভাবে দেখিনি। বহু এনজিও অনেকেই আছে, কিন্তু তাদেরকে আমরা সেভাবে কিন্তু ওভাবে দেখি নাই। কিন্তু আমাদের আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করেছে। সেই সাথে আমি প্রশংসা করি আমাদের প্রশাসনের কর্মকর্তারা, তারা কর্মচারী সবাই আন্তরিকতার সাথে কাজ করেছে। করোনা স্থবির অর্থনীতি এখন অনেকটাই ভালো অবস্থানে আছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। অনেকে ধারণা ছিল আমাদের রেমিটেন্স কমে যাবে, রেমিটেন্স কিন্তু কমেনি, কারণ আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি 2%, তারপর রেমিটেন্স কিন্তু আমাদের বেড়েছে। এবং এটা অনেকে ভাবতে পারেনি যে আমাদের রেমিটেন্স এত বাড়বে। রিজার্ভ এখন আমাদের 39.4 বিলিয়ন US ডলার। আমাদের রিজার্ভও কিন্তু ভালো রিজার্ভ আছে, এটা আমি বলবো। কাজে সেদিক থেকে অর্থনীতি মোটামুটি আমরা একটা ভালো অবস্থানে আছি। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যার একটা ইকোনমিক আমাদের পলিসি আছে, নিয়ম আছে, এবং আমরা সেটাকে মাথায় রেখেই কিন্তু আমরা কাজ করে যাই। শুধুমাত্র দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই আওয়ামী লীগের লক্ষ্য নয়, বরং ভবিষ্যতে দেশ কিভাবে অগ্রগতি ধরে রাখবে এর দিক নির্দেশনাও দিয়ে যাবেন বলেও জানালেন তিনি। আওয়ামী লীগ যেহেতু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই সংগঠনই এই দেশের স্বাধীনতা এনেছে, তা যে আমরা যখন সরকারে আছি, আমাদের দায়িত্ব হচ্ছে যে দেশটা শুধু বর্তমানেই না, আগামী দিনের নতুন প্রজন্মের জন্য কিভাবে এই দেশটা এগিয়ে যাবে, কিভাবে চলবে, সেটাই আমাদের এখন থেকে আমরা প্রস্তুতি নিয়ে রাখবো বা আমরা নির্দেশনা দিয়ে দেব। রেজন ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্তের হার কমেছে। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন শনাক্তের হার কম বলেই রোগী কমতে শুরু করেছে, এটা ভাবার কোনো কারণ নেই। নমুনা পরীক্ষা কমেছে বলেই রোগী শনাক্ত হচ্ছে কম। সাদিয়া ন্যান্সির রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে টেস্ট টেস্ট এবং টেস্ট, কিন্তু বাংলাদেশে সম্প্রতি করোনা পরীক্ষার সংখ্যা কমে গেছে। নিউ নর্মাল লাইফে অভ্যস্ত হতে হতে করোনা নিয়ে মানুষের সংখ্যা যেমন কমেছে, তেমনি কমেছে করোনা নিয়ে পরীক্ষার প্রতি আগ্রহ। যার সন্দেহ হবে তারই টেস্ট করানো উচিত, তাহলে আমরা এটাকে কমাতে পারবো, আদারওয়াইজ কমানো সম্ভব না। আমি আগে দেখেছি এখানে অনেক লম্বা কিউ ছিল, এখন গ্র্যাজুয়ালি মনে হচ্ছে একটু ডিক্লাইন হচ্ছে। অবশ্য গত আগস্ট থেকে নতুন রোগী শনাক্তের সংখ্যার পাশাপাশি পরীক্ষার তুলনায় সংক্রমণ শনাক্তের হারও কমতে দেখা গেছে, তবে মৃত্যু সেভাবে কমছে না। মানুষের আতঙ্ক হয়তো কমেছে, আমি বলবো বেশি পরিমাণ কমে গেছে। ভয় পেয়ে আত্মীয় স্বজনরাই দেখভাল করছিল না সেই অবস্থা থাকে। এখন আবার ডোন্ট কেয়ার কিংবা অসচেতনতার পরিমাণ বেশি হয়ে যাচ্ছে। এখন সাধারণ রোগী আর ভর্তি হচ্ছে না। এদিকে গত এক সপ্তাহ ধরেই শনাক্তের হার 14 থেকে 15%। এ সময়ে করোনা পরীক্ষার সংখ্যা কমেছে প্রায় গড়ে 20%। যারা অনলাইনে বুকিং করেছেন তারাই শুধু টেস্টের জন্য আসে, এই জন্য আসলে আগের মতো অত লম্বা লাইন হচ্ছে না। আরেকটা কারণ হচ্ছে আমি যেটা বললাম যে আমাদের সামাজিক কিছু স্টিগমা আছে, যে আমরা পরীক্ষা করাতে চাই না, আমরা পরীক্ষা করালে আমাদের বাড়িওয়ালা বাড়িতে থাকতে দেয় না পজিটিভ বলে। বাংলাদেশে করোনার প্যাটার্ন অন্য দেশের সঙ্গে মিলছে না উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণের হার কমলেও উপসংহারে যেতে আরো অপেক্ষা করতে হবে। গত এক সপ্তাহ 10 দিন ধরে কমছে, এবং এরকম যদি ক্রমাগত কমতে থাকে তো একটা সহনীয় মাত্রায় চলে আসবে, এবং সেটার জন্য আমাদেরকে 2 থেকে 3 সপ্তাহ সময় দিতে হবে। এদিকে সংক্রমণের হার কমলেই আত্মতুষ্টি নয়, প্রকৃত চিত্র বুঝতে হলে আরো সময় লাগবে। শীতের সময় সংক্রমণ ফের বাড়বে বলেও আশঙ্কা বিশেষজ্ঞদের। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলে যাচ্ছে যে এর কোনো ব্যত্যয় হলে মানুষের আবার প্রাদুর্ভাব বাড়তে পারে। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। এদিকে মার্কিন কোম্পানি ফাইজারের করোনার টিকা গ্রহীতাদের মধ্যে মৃদু থেকে মাঝারি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, তাদের টিকার চূড়ান্ত ধাপ বা তৃতীয় ধাপের পরীক্ষায় যাদের পরীক্ষামূলক টিকা দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে মৃদু থেকে মাঝারি পার্শ্ব প্রতিক্রিয়ার লক্ষণ রয়েছে। ফাইজারের কর্মকর্তারা বিনিয়োগকারীদের প্রশ্নের মুখে বলেন, গবেষণায় অংশ নেওয়া 12,000 মানুষকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কাজ শেষ হয়েছে। ফাইজার তাদের টিকাটি তৈরি করছে জার্মানি জৈব প্রযুক্তির সংস্থা বায়োএনটেকের সঙ্গে। তাদের তৈরি পরীক্ষামূলক টিকাটি 44,000 স্বেচ্ছাসেবীকে দেয়া হবে। ইতিমধ্যে তা 29,000 মানুষকে দেয়া হয়ে গেছে। ফাইজারের কর্মকর্তাদের ভাষ্য, তারা গবেষণায় টিকার সুরক্ষা এবং সহনশীলতার দিকটি ক্রমাগত যাচাই করছেন। এদিকে আগামী বছরের শুরুর দিকে দেশটির মোট জনসংখ্যার কিছু অংশের জন্য করোনা টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্প্যান। রাজনৈতিক প্রভাব, সিন্ডিকেট ও দরপত্র ভাগাভাগি সংস্কৃতি ইজিপি বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা। এ বিষয়ে গবেষণা শেষে আজ কথা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। টেন্ডার নিয়ে নানা কাণ্ডে শব্দটি হয়ে গেছে টেন্ডারবাজি। সব সরকারের আমলেই এ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের সাক্ষী দেশের মানুষ। সমাধানও খোঁজা হয়েছে বছরের পর বছর। তারপর 10 বছর আগে আসা হয়ে আসে একটি সিস্টেম ইজিপি। সরকারি কেনাকাটায় সুশাসন প্রতিষ্ঠা করতে এতদিনে এটাই হতে পারত উত্তম সমাধান, কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। ইজিপি যে মূল উদ্দেশ্য স্বচ্ছতা, জবাবদিহিতা, কার্যকরতা এবং সুশাসন, সেই বিবেচনায় আমাদের বাস্তবায়ন পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নিজেদের গবেষণা থেকে টিআইবির দাবি, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপর 20টি ক্যাটাগরিতে গবেষণায় এ বিষয়ে উদ্বেগজনক অবস্থা দেখেছে তারা, যা বিভিন্ন সরকারি দপ্তরে কেনাকাটায় সারা দেশের অবস্থাই তুলে ধরেছে। দুর্নীতি সবচেয়ে বড় উপাদান। টিআইবি বলছে, ইজিপি বাস্তবায়নের আর্থিক সক্ষমতা থাকলেও সদিচ্ছা, জনবল সংকট এবং প্রশিক্ষণের অভাব দেখা গেছে প্রতিষ্ঠানগুলোতে। তবে সবচেয়ে বড় বাধাটা এসেছে রাজনীতি থেকে। রাজনৈতিক যে প্রভাব, সেটির ভূমিকা, সিন্ডিকেশনের প্রভাব এবং যে দরপত্র ভাগাভাগির যে সংস্কৃতি আমাদের দেশের রাজনৈতিক অবস্থানকে নিজেদের সম্পদ বিকাশের একটা লাইসেন্স হিসেবে বিবেচিত হয় এবং ক্রয় খাত তার ঊর্ধ্বে নয়, বরং ক্রয় খাত তার প্রথম টার্গেট। কোনো কোনো প্রতিষ্ঠানে পর্যাপ্ত জনবল এবং প্রশিক্ষিত জনবলের ঘাটতির ফলে কাজের চাপ লক্ষ্য করা যায় এবং দক্ষতার ঘাটতির কারণে দুর্নীতির সুযোগও রয়েছে এবং ইজিপি ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলো এখনো কোনো কোনো কাজে ম্যানুয়াল পদ্ধতির উপর নির্ভরশীল। ফলে ইজিপির যে মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণ বৃদ্ধি এবং নিরপেক্ষ মূল্যায়ন, সেটি অনেকখানি ব্যাহত হচ্ছে। নিয়ম না মানার প্রবণতাও সর্বত্র। যেমন 5 বছর পর পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের বিবরণ দেওয়ার আইনটি কাউকেই মানতে দেখা যায়নি। এবং দরপত্র খোলার আগে ঠিকাদারদের পরিচয় গোপন থাকার নিয়ম থাকলেও কোনো প্রতিষ্ঠানে এটি গোপন থাকে না। এই দুর্নীতি এবং কাজ বিক্রি করার কারণে কাজ ভালো হয় না। বড় যারা কাজ পাচ্ছে তারা কাজটা বিক্রি করে দিচ্ছে, সেই কোয়ালিটি এনশিওর হচ্ছে না। ইজিপি বাস্তবায়নে তাই দরকার প্রাতিষ্ঠানিক সদিচ্ছা এবং সাহস। সমাধানও কিন্তু পলিটিক্সই হবে। যদি রাজনৈতিক নেতৃবৃন্দ নিজেদেরকে এই ক্রয় প্রক্রিয়ার থেকে সরিয়ে নেওয়ার মতো সৎ সাহস, দৃঢ়তা দেখাতে পারেন, তাহলে অবশ্যই আমি মনে করি যে এটা সুষ্ঠুভাবে এই ইজিপি কার্যকর করা সম্ভব হবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। স্কুলের বাচ্চাদের জন্য রান্না করা খিচুড়ি ব্যবস্থাপনা দেখতে বিদেশে কর্মকর্তাদের প্রশিক্ষণের যে প্রস্তাব করা হয়েছে তা নিয়ে হইচই করার মতো অবস্থা নেই বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তাৎক্ষণিক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। এইটা কোনো খিচুড়ি পাক শিক্ষা নয়, এটা তাদের ম্যানেজমেন্টটা জানার জন্য, শেখার জন্য কিভাবে করছে, এই জন্য হয়তো সামান্য কিছু টাকা ডিবিতে ধরা আছে। এই নিয়ে হইচই খিচুড়ি বানানোর জন্য আমার গ্রামে যে খিচুড়ি পাকানো ছেলে মেয়েরা আছে, এটাই তো মেলা। আমার খিচুড়ি পাকাইতে বিদেশে যাইতে হবে। বিএনপি রিজভি আহমেদ নানা ধরনের কথা বলছে, তারা দেখেই নাই, করেই নাই কিছু। 2005 সাল থেকে শুরু করে কোনো তাদের ইতিহাস নাই, জিয়াউর রহমানের নাই, আপনার খালেদা জিয়ার নাই, কেউ শিক্ষা নিয়ে কথা বলে নাই। আর সবচেয়ে বড় কথা, আপনারা মাইন্ড করবেন না, আপনাদের এই সাংবাদিকতায় কিছু বিএনপি জামাতের লোকজন নানা ধরনের সাংবাদিকতার পেশা নিয়ে এখানে আসছে, তাদের কোনো জ্ঞান গরিমা নাই। একটা হুট করে লিখে দিলেই বোধহয় হয়ে গেল। সরকারের ভাবমূর্তি কোথায় গেল না গেল এরা তা দেখে না। আপনাদের অনুরোধ করব, এই সমস্ত জামাত বিএনপির সাংবাদিক, নতুন নতুন কারা সাংবাদিকতা আসছে,
আমার এলাকায় দেখছি সমস্ত বিএনপির ছাত্র দলের যুব দলের ছেলেরা এখন সাংবাদিকতা করে, ভ্রান্ত রিপোর্ট তৈরি করে। এই দিক থেকে আপনারা একটু নজর রাখবেন, আমাদের সরকারের জন্য বদনাম না হয়। ৬টা নিউজ আওয়ারের সময় হলো ২২টি বিরতি নেওয়ার। বিরতির পর যা থাকছে: বরগুনা রিফাত হত্যা মামলার রায় ৩০ সেপ্টেম্বর। কক্সবাজারের পুলিশ সুপার বদলি। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ৬টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যাচ্ছি অন্যান্য খবরে। নিউ নর্মাল সময়ে আগের নিয়মে শুরু হলো ট্রেন চলাচল। আজ থেকে ট্রেনগুলোর সব আসনেরই টিকিট ছেড়েছে রেল কর্তৃপক্ষ। অর্থাৎ করোনা পরিস্থিতিতে ট্রেনের ধারণ ক্ষমতার অর্ধেক টিকিট বিক্রির অবস্থান থেকে সরে এলো রেলওয়ে। যদিও কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যবিধি মেনেই যাত্রীদের ট্রেনে চলাচল করতে হবে। অবশ্য এ নিয়ে সন্দিহান যাত্রীরাই। সম্রাট আনোয়ারের রিপোর্ট। মাঝে মাস কয়েকের ব্যবধান। করোনা পরিস্থিতিতে এভাবেই পাল্টে গেছে কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রবেশপথে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা। জীবাণুনাশক চ্যানেল উঠে গেছে আগেই। তাপমাত্রা পরিমাপ করে প্ল্যাটফর্মে ঢোকার নিয়মটাও আর চোখে পড়ে না। হাত ধোয়া, স্যানিটাইজ করার ব্যবস্থা রাখা হলেও স্যানিটাইজার জারকে জোর করে বেঁধে রাখার মতো যাত্রীদের নিয়ম মানাতে কোনো তোড়জোড় নেই। যদিও মাস্কে অনভ্যস্ত অনেক যাত্রীকেই প্ল্যাটফর্মে ঢুকতে কিছুটা বেগ পেতে হয়। মাস্ক ছিল না বলে ঢুকতে দেয় না, এখন মাস্ক আসতে ঢুকতে দিছে। শতভাগ টিকিট বিক্রির প্রথম দিনে যাত্রী চাপ খুব একটা ছিল না। তবে প্রতিটি ট্রেন নতুন নিয়মে যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। শারীরিক দূরত্ব বজায় রেখে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের সুবিধা তুলে দেয় সংক্রমণের শঙ্কায় অনেক যাত্রী। সরকার তো বারবার বলছে যে স্বাস্থ্যবিধি মেনে চলা, কিন্তু এটা কোনোভাবে সম্ভব হয় না। স্বাস্থ্য ঝুঁকি আসলে অনেকটাই বেড়ে যাবে এবং আমরা তো শঙ্কামুক্ত থাকতে পারবো না। সরকার উচিত ছিল অ্যাটলিস্ট আরো কিছুদিন এটা মেনটেন করা। 50% হলে এটা হতো, একটু সামাজিক দূরত্বটা কিছুটা মেনটেন হতো, সেক্ষেত্রে ঝুঁকিটা কম থাকতো। শতভাগ টিকিটে যাত্রী পরিবহনে 50 ভাগ টিকিট অনলাইনে এবং বাকি 50 ভাগ টিকিট কাউন্টার থেকে সরাসরি সংগ্রহ করা যাচ্ছে। তবে বন্ধ আছে স্ট্যান্ডিং টিকিট বিক্রি। আগে যেহেতু আমাদের সিদ্ধান্ত ছিল 50% টিকিট বিক্রি হবে মোট আসনের, তো আজকে থেকে বাকি আসনগুলো উন্মুক্ত হয়ে যাচ্ছে কাউন্টারে এবং সেক্ষেত্রে যাত্রীরা বাকি 50% টিকিট নির্দ্বিধায় কাউন্টার থেকে কিনতে পারবে এবং স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। তো আমাদের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানার সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং আমরা নিশ্চিত করছি স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হচ্ছে কিনা, এটা নিশ্চিত হয়েই টিকিট বিক্রি করছি। করোনা পরিস্থিতিতে 25 মার্চ থেকে বন্ধ ছিল রেলওয়ের যাত্রী সেবা। 31 মে থেকে সীমিত আকারে আবারও শুরু হয় ট্রেন চলাচল। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে প্রথমে অনলাইনে টিকিট বিক্রি শুরু করলেও 12 সেপ্টেম্বর থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। দ্বিতীয় দিনের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন, প্রজেক্ট সাইন, সব সাইন অপসারণে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। গুলশান 2 নম্বর, বনানী এবং প্রগতি সরণি এলাকায় বুধবার এই অভিযান পরিচালিত হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ মিয়া এবং আরও 2 জন ম্যাজিস্ট্রেট অভিযানে নেতৃত্ব দেন। ভবন এবং দোকানের সামনে আলোকিত এবং আলো ছাড়া সাইনবোর্ড যেগুলো রাজস্ব দেয়া ছিল না সেগুলো ভেঙে ফেলা হয়। তবে অভিযানের সময় নির্ধারিত রাজস্ব পরিশোধ করে সাইন বিজ্ঞাপন প্রদর্শনেরও অনুমোদন নেওয়ার সুযোগও দেয় উত্তর সিটি কর্পোরেশন। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায় দেয়া হবে 30 সেপ্টেম্বর। দুপুরে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এ রায়ের তারিখ ঘোষণা করেন। রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক 10 আসামির পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ তারিখ ঘোষণা করা হয়। গত বছরের 1 সেপ্টেম্বর 24 জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্ত বয়স্ক 2 ভাগে বিভক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক 10 জন এবং অপ্রাপ্তবয়স্ক 14 জনকে আসামি করা হয়েছে। 2019 সালের 26 জুন বরগুনায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাতকে। পরে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তা দেশব্যাপী আলোড়ন তোলে।
মামলার প্রধান সন্দেহভাজন সাব্বির আহমেদ বা নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। এই মামলায় রিফাতের স্ত্রী মিন্নিকে প্রথমে ১ নম্বর সাক্ষী করা হয়েছিল, পরে রিফাতের বাবার অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন কক্সবাজারের আলোচিত পুলিশ সুপার ABM মাসুদ হোসেন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করে। এতে জানানো হয়, খুলনা মহানগর পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবিরকে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার, স্পেশাল ব্রাঞ্চের উপমহাপরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমানকে খুলনা মহানগর পুলিশ কমিশনার, ডিএমপির উপকমিশনার মুনতাসিরুল ইসলামকে ঝিনাইদহ জেলার এসপি এবং রাজশাহী জেলার এসপি মোহাম্মদ শহীদুল্লাহকে ডিএমপি সদর দফতরে ডিসি হিসেবে বদলি করা হয়েছে। আর কক্সবাজার থেকে সরিয়ে রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মাসুদ হোসেনকে। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার পর ওসি প্রদীপ কুমার দাস এবং পরিদর্শক লিয়াকত সহ ৭ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় কক্সবাজারের পুলিশ সুপার ABM মাসুদ হোসেনের দায়িত্বহীনতার অভিযোগ ওঠে। গাইবান্ধায় বন্যার পানি নেমেছে আরও মাসখানেক আগে, তবে রেখে গেছে ক্ষত। বাঁধ ও সড়ক ভেঙে যাওয়ায় চলাচলে চরম দুর্ভোগে সেখানকার মানুষ। গাইবান্ধার বন্যা পরবর্তী অবস্থা নিয়ে মনিরুল ইসলাম মিন্টু রিপোর্টের ৩ পর্বের ধারাবাহিকে আজ দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন ইসমাইল হোসেন। ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া। গতবারে বন্যায় এই রাস্তাটি ভেঙে যায়। ঠিকমতো সংস্কার না হওয়ায় এবারও প্লাবিত হয়েছে গ্রামটি। আমার রাস্তাতে মাটি লাগবে ২০,০০০, তারা ফেলাচ্ছে ১০,০০০। ১০,০০০কে তারা গুণন করে ১০০,০০০ এরকম বানাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে রাস্তার কোনো কাজ হচ্ছে না। যখন খরাকালে সেটা নেওয়ার উদ্যোগ, কিন্তু ওরা নেয় হলো বন্যার মধ্যে, যাতে কোনো কাজে না লাগে। আর ওয়াবদার বাঁধ ভেঙে ফুলছড়ির কেতকীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভেঙেছিল গত বছরের বন্যায়। এবার সামনের সড়কটি ভেঙে একাকার। গত কবছর গাইবান্ধায় নিয়মিতভাবে বন্যা আঘাত হানছে, আর এতে সড়ক স্থাপনা ক্ষতি হচ্ছে মারাত্মকভাবে। গাড়ি ঘোড়ার সমস্যা, দোকানপাটের সমস্যা, বাজার নাই, অনেক দোকান ছিল সব ভেঙে গেছে। এখানে দুর্ঘটনা একের পর এক হয়ে যাচ্ছে, রাস্তার কোনো কাজ হচ্ছে না। রাস্তার সমস্যার কারণে এই দুর্ঘটনাগুলো হচ্ছে। বন্যা দুর্গত গাইবান্ধায় প্রায় ২৫ কিলোমিটার গ্রামীণ কাঁচাপাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার আংশিক ভেঙেছে অন্তত ১৩টি ছোট ব্রিজ ও কালভার্ট। এছাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৫২টি স্থান ঝুঁকিপূর্ণ হয়েছে। ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদের অন্যগুলো যে বরাদ্দগুলো আসে, এটা অত্যন্ত যৎসামান্য। যৎসামান্য বরাদ্দ দিয়ে আসলে আমাদের ১৫টা ইউনিয়ন, একটি পৌরসভা ভৌগোলিক সমীকরণ, আসলে আমরা উন্নয়নটা সেভাবে করতে পারি না। যদি এটা BIWTA সঠিকভাবে কাজ করে আর নদী খননটা যদি সঠিক মতো করে, তাহলে কিন্তু আমরা এই অসহায় দরিদ্র মানুষগুলো নিয়ে সুন্দরভাবে জীবন জীবিকা করতে পারবো। অবশ্য গ্রামবাসীর স্বেচ্ছাশ্রম আর বেসরকারি পর্যায়ে কিছু উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক দাতা সংস্থা স্টার্ট ফান্ড বাংলাদেশ এবং FCDU এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা SKS বন্যা দুর্গত এলাকায় এবারও বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেয়। এরই অংশ হিসাবে সুন্দরগঞ্জের চরখোদ্দা গ্রামে এবং ফুলছড়ি উপজেলার কাতলামারি গ্রামে কাঠের সেতু নির্মাণ করেছে। SKS যখন আমাদেরকে তারা সাড়া দেয়, তো তারা খুব অল্প সময়ের মধ্যে আসলে এই সাঁকোটি নির্মাণ করে দিয়েছে। তো আমি মনে করছি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যে এখানে ইউনিয়নের অধিবাসী যারা আছেন তারা প্রত্যেকে উপকৃত হবে। শুধু একটি দুটি নয়, ক্ষতিগ্রস্ত সব সড়ক ও সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। মনিরুল ইসলাম মিন্টু, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। পেঁয়াজের পর্যাপ্ত মজুদ থাকার পরও চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে অস্থিরতার আভাস দেখা দিয়েছে। এজন্য ব্যবসায়ীদের কারসাজিকে দায়ী করছেন অনেকে। চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশে বর্তমানে পেঁয়াজের বার্ষিক চাহিদা প্রায় ২৫ লাখ মেট্রিক টন। এর মধ্যে প্রায় ১০ লাখ মেট্রিক টনই আমদানি করতে হয়, যার বেশিরভাগ আসে ভারত থেকে। গতবারের মতো এবারও ভারত রপ্তানি বন্ধ করার সাথে সাথে এদেশের বাজারে তার প্রভাব পড়তে শুরু করে। তবে অভিযোগ রয়েছে, পেঁয়াজের মজুদ যথেষ্ট থাকা সত্ত্বেও দাম বাড়ানো হয়েছে। অজুহাত হিসেবে বলা হচ্ছে আমদানিকারকরাই দাম বাড়িয়েছেন। ইম্পোর্টার অনেক সময় অনেকভাবে লস দিচ্ছে,
যে এই মাল তো কিছুদিন আগে 42 টাকা ওরা কিনে বিক্রি করার কথা ছিল, সেই মাল আবার আমরা 35 টাকা বেচছি। আবার এটা লোকসান দিছে না, এবং মাঝখানে হয়তো এরা 10 টাকা একটু বাড়তে হচ্ছে আর কি। আগের ইনপুটারে কিনা থাকলেও কিন্তু তাও 46-47 টাকা 48 টাকার নিচে মনে হয়, আমার মনে হয় না পত্তা আছে তাদের। 48 টাকা বেচলে হয়তো 2-4-5 টাকা লাভ করতে। আর আমদানিকারকরা বলছেন পেঁয়াজের জন্য অতিমাত্রায় ভারতের ওপর নির্ভরশীলতার কারণেই দেশের বাজার যখন তখন অস্থির হয়ে পড়ে। সরবরাহের নতুন উৎস খুঁজতে সরকারের সহযোগিতা চাইলেন তারা। ভারত জনগণের স্বার্থে ওরা বন্ধ রাখছে, আমার সরকারের উচিত জনগণের স্বার্থে আমরা আপাতত 3-4 মাস ভারত থেকে পেঁয়াজ আনবো না, আমরাও নিষিদ্ধ ঘোষণা করব। সরকার এবং ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা বাইরের থেকে পেঁয়াজ আনলে আমাদের কোনো অসুবিধা হবে না। রোকসানা জেরিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। গ্রীষ্মকালে তরমুজ শরৎকালে চাষ করে হবিগঞ্জের বাহুবলে সফল হয়েছেন তৌহিদ মিয়া নামে এক চাষি। এতে এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। 1 বিঘা জমিতে মাচা পদ্ধতিতে সাগর কিং জাতের তরমুজ চাষের উদ্যোগ নেন কৃষক তৌহিদ মিয়া। তাতে ফলন হয় 60 মণ তরমুজ। সবুজ রঙের তরমুজগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও সুস্বাদু। এ কারণে এর চাহিদাও বেশি। এ জাতের তরমুজ চাষে তুলনামূলক কম খরচে লাভ বেশি। 35,000 টাকা খরচ করে এখন প্রত্যাশার চেয়ে বেশি লাভের আশা করছেন কৃষক তৌহিদ। প্রথম তরমুজ চাষে সফলতা আসায় আগামী বছর আরও বেশি জমিতে এর আবাদ হবে বলে আশা কৃষি কর্মকর্তার। আবারও সময় হলো 22টি বিরতি নেওয়ার। বিরতির পর যা থাকছে। জাপানের নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। কোয়ারেন্টাইনের শর্ত শিথিলের পরিকল্পনা লঙ্কান ক্রিকেট বোর্ডের। বিরতির পর আবারও আমন্ত্রণ 6টা নিউজ আওয়ারে। জানাবো দেশের বাইরের খবর। জাপানের প্রধানমন্ত্রী হলেন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা ইয়োশিহিদে সুগা। পার্লামেন্টের নিম্নকক্ষের 462 ভোটের মধ্যে 314টি পেয়েছেন তিনি। খুব শিগগিরই নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়োগকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেবেন জাপানের সম্রাট। স্ট্রবেরি চাষি বাবা আর স্কুল শিক্ষিকা মায়ের ঘরে 1948 সালে জন্মগ্রহণ করেন ইয়োশিহিদে সুগা। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা সুগা বাবার পেশায় মন দিতে পারেননি। প্রত্যন্ত জেলা আকিতা থেকে বড় স্বপ্ন নিয়ে চলে যান টোকিও। 1973 সালে সেখানকার একটি নৈশ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেন। পুরো রাজনৈতিক ক্যারিয়ারে ভাগ্য সুপ্রসন্ন ছিল ইয়োশিহিদে সুগার। স্নাতক শেষে বৈদ্যুতিক যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ কোম্পানিতে চাকরি নিয়েছিলেন। সে সময় এক সংসদ সদস্যের সচিব পদে নিয়োগ পান সুগা। আগ্রহী হয়ে ওঠেন রাজনীতিতে। 1986 সালে যোগ দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিতে। 87 সালে ইয়োকাহামা নগর পরিষদের নির্বাচনে প্রথমবার প্রার্থী হয়েই জয়লাভ করেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। 1996 সালে কানাজাওয়া প্রদেশে জ্যেষ্ঠ এক রাজনীতিকের আসনে প্রার্থী হতে চেয়েছিলেন তার ছেলে, কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি মারা যাওয়ায় সেই আসনে প্রার্থী হন সুগা। রাজনৈতিক দক্ষতা আর জনপ্রিয়তা তাকে নিয়ে যায় জাপানের পার্লামেন্টে। সেই শুরু। এলডিপিতে নিজের জায়গা পাকাপোক্ত করেন তিনি। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের পছন্দের শীর্ষে থাকা সুগা দায়িত্ব পান ক্যাবিনেট সেক্রেটারির। দীর্ঘ 8 বছর নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করেন। সরকারের নীতি নির্ধারণেও ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। অ্যাবের অর্থনৈতিক ও পররাষ্ট্র বিষয়ক বিশেষ পরামর্শক হিসেবে যোগ্যতা ও দক্ষতার প্রমাণ দিয়েছেন। স্পষ্টভাষী হওয়ায় সাংবাদিকদের কাছে তিনি আয়রন ওয়াল নামে পরিচিত।
অসুস্থতার কারণে শিনজো অ্যাবের পদত্যাগের পর শান্ত মেজাজের এই শৃঙ্খল রাজনীতিবিদই দলের মধ্যে অন্যতম পছন্দের তালিকায় ছিলেন। শেষ পর্যন্ত সর্বোচ্চ সমর্থন নিয়ে দলের নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবে ইয়োশিহিদে সুগার নেতৃত্বাধীন সরকার। শিনজো অ্যাবের করা অ্যাবেনোমিক্স নীতি ধরে রেখে অর্থনীতিকে শীর্ষে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। খেলার খবর। বাংলাদেশ দলের সফর নিয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি টাস্ক ফোর্সের সঙ্গে আলোচনা করেছেন সেদেশের ক্রিকেট বোর্ড। কোয়ারেন্টাইন নিয়ে বাংলাদেশের করা অবস্থানের পর নিজেদের শর্ত শিথিল করার পরিকল্পনা করছে লঙ্কানরা। এরই মধ্যে শ্রীলঙ্কা ক্রিকেট ও স্বাস্থ্য মন্ত্রণালয় মৌখিক আলোচনা করেছে। আলোচনা ফলপ্রসূ হওয়ায় লঙ্কান ক্রিকেট বোর্ড সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। বিসিবির সিদ্ধান্ত জানার পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে নতুন করে আলোচনা করে 14 দিনের কোয়ারেন্টাইন 7 দিনে নামিয়ে আনতে প্রস্তাব করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। পাশাপাশি 30 জনের বহরে আরও 5 জনকে যুক্ত করার কথা বলেছে তারা। তবে সরকারের পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত পায়নি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। ক্রিকেট খেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া মা ও ছেলের সঙ্গে দেখা করেছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। সম্প্রতি রাজধানীর পল্টনে এক মা ও সন্তানের ক্রিকেট খেলার একটি ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়। এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এবার সেই মা ও ছেলেকে চমকে দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য মুশফিকুর রহিম। মাঠে গিয়ে তাদের সঙ্গে দেখা করেছেন তিনি। মুশফিকুর রহিম এ সময় ইয়ামিন সিনান নামের ছেলেটিকে নিজের একটি জার্সি ও গ্লাভস উপহার দেন। এছাড়া মুশফিক অটোগ্রাফও দেন ছেলেটিকে। শেষ করব 6টার নিউজ আওয়ার। তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পেঁয়াজের মজুদ যথেষ্ট, 1 মাসের মধ্যে দাম স্বাভাবিক হবে। করোনায় জনগণের পাশে ছিল একমাত্র আওয়ামী লীগই, প্রধানমন্ত্রী। করোনায় আরও 21 জনের মৃত্যু, জার্মানিতে ফাইজারের টিকায় পার্শ্ব প্রতিক্রিয়া। রাজনৈতিক প্রভাব ও সিন্ডিকেটের বাধায় ইজিপি, টিআইবি। খিচুড়ি ব্যবস্থাপনা নিয়ে হইচইয়ের কিছু নেই, বলছেন প্রতিমন্ত্রী। বরগুনা রিফাত হত্যা মামলার রায় 30 সেপ্টেম্বর। কক্সবাজারের পুলিশ সুপার বদলি। জাপানের নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। এবং কোয়ারেন্টাইনের শর্ত শিথিলের পরিকল্পনা লঙ্কান ক্রিকেট বোর্ডের। এই ছিল 6টার নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন ST ART স্টার্ট স্পেস এন এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।